আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যশোর বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষায় 9 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেলে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগত এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা আছে। সেগুলোর লিঙ্ক পেতে ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্ট চেক করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো 9 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল লোহার তৈরি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:2 এবং আয়তন 768 ঘনমিটার। ঘনবস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হলো, যার ভিতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গড় 11 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 121 বর্গ সেন্টিমিটার হলে এর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো। এটা যদি একটা ট্রাপিজিয়াম হয় তাহলে এই যে একটা সমান্তরাল বাহু এ আর একটা হলো বি, এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব এটাকে আমরা ধরলাম এইচ। তখন ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি। তো এটাকে আমরা চাইলে লিখতে পারি এইচ ইন্টু এ প্লাস বি বাই 2। এই 2টা আমরা এ প্লাস বির নিচে লিখতে পারি। তো এই অংশটুকু হলো সমান্তরাল বাহুদ্বয়ের গড়। গড়ের সূত্র আমরা কি জানি? রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এই যে এখানে দুইটা রাশির যোগফল ভাগ হলো 2, অর্থাৎ দুইটি রাশি, এই জন্য 2 দ্বারা ভাগ করা হয়েছে। এই অংশটাকে বলা হয় ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের গড়। আর এই গড় দেওয়া আছে আমাদের এখানে 11। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি a প্লাস বি বাই 2 ইকুয়াল হইল 11। তো আমাদের বের করতে হবে এইচ এর মান। তো আমরা প্রথমে লিখব, ধরি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে a সেন্টিমিটার ও বি সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব 8 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে, তো এখানে সমান্তরাল বাহুদ্বয়ের গড় হবে এই যে বাহুদ্বয়ের সমষ্টি ভাগ 2। তো এটার মান আমাদের এখানে দেওয়া আছে কত? 11। তো এরপর লিখতে পারি এবং এখানে দেওয়া আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 121 বর্গ সেন্টিমিটার। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখতে পারি এইচ ইন্টু এ প্লাস বি বাই 2 ইকুয়াল 121, বা তাহলে এখানে এইচ ইন্টু এই যে এ প্লাস বি বাই 2, এই অংশটার মান কত? 11। তো আমরা এখানে লিখতে পারি 11 ইকুয়াল হলো 121। তো এটাকে যদি আমরা 1 নং দেই তখন আমরা এখানে সাইড নোট লিখতে পারবো যে 1 নং হতে। তাহলে 1 নং হতে আমরা মান বসিয়ে দিলাম। এখান থেকে আমরা লিখব বা এইচ ইকুয়াল 11 গুণ আছে এইদিকে আসে ভাগ হবে। তো 11 দ্বারা ভাগ করলে আমরা পাবো 11। তো এই যে এইচ এর মান পাইলাম, অর্থাৎ আমরা মধ্যবর্তী যে দূরত্ব সেটা পেয়ে গেলাম। তাহলে লিখতে পারি সুতরাং নির্ণেয় লম্ব দূরত্ব 11 সেন্টিমিটার। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখানে এ হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ, আর সি হলো উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:2। তো আমরা এদের সাথে একটি চলক গুণিতক হিসেবে ধরে নিব। তো প্রথমে আমরা লিখব, ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a ইকুয়াল
এখানে 3 আছে, আমরা লিখব 3x মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, তো প্রস্থকে আমরা b ধরবো, b ইকুয়াল, তাহলে কি লিখবো, এখানে 2 আছে তাহলে লিখব 2x মিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা c ইকুয়াল, এরপরে 2 আছে তাহলে আমরা লিখব 2x মিটার। তো এখানে দেওয়া আছে আয়তন, তো আয়তনের সূত্র আমরা জানি ABC, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ABC ইকুয়াল, এখানে আয়তন দেওয়া আছে 768, এটা আমরা লিখতে পারি, বা এর মান হলো 3x ইন্টু বির মান 2x ইন্টু সির মান 2x ইকুয়াল 768, বা 3 আর 2 গুণ করলে 6, 6 আর 2 গুণ করলে হয় 12, x এবং x গুণ করলে হবে x কিউব ইকুয়াল 768, বা x কিউব ইকুয়াল, এই 12 এখানে ইনটু অবস্থায় আছে, ওই দিক গেলে ডিভাইড হবে অর্থাৎ ভাগ হয়ে যাবে। তো এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে পাবো 64। এরপর আমরা লিখতে পারি বা x কিউব ইকুয়াল 64 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 কিউব। তো সুতরাং x ইকুয়াল, দুই দিক থেকে কিউব বাদ দিলে আমরা x এর মান পাচ্ছি 4। অথবা এই অংশটা আমরা এভাবে করতে পারি যে x কিউব ইকুয়াল হলো 64, এরপর আমরা লিখতে পারি বা x ইকুয়াল, এই যে কিউব এই দিক আসলে হবে কিউব রুট অর্থাৎ ঘনমূল, তাহলে 64। তাহলে সুতরাং x ইকুয়াল, তো 64 এর ঘনমূল করলে আমরা পাবো 4। তো এর জন্য ক্যালকুলেটরে আমাদের চাপতে হবে শিফট রুট, যদি আমরা শিফট রুট চাপি তাহলে কিউব রুট পাবো। এরপরে 64 লিখে যদি আমরা সমান দেই তাহলে 4 পাবো। তো x এর মান পাইলাম, অর্থাৎ আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান এখন বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a ইকুয়াল, তাহলে 3 ইন্টু x এর মান 4 অর্থাৎ 12 মিটার, b ইকুয়াল 2 ইন্টু 4 8 মিটার, c ইকুয়াল 2 ইন্টু 4 ইকুয়াল 8 মিটার। তো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেলাম। তো আমাদের কাছে যেহেতু চাওয়া হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল, তো এখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র লিখব এবং মান বসিয়ে দিব। তাহলে লিখব সুতরাং ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA বর্গ মিটার ইকুয়াল 2 ইন্টু, এখন মান বসাবো, এর মান হলো 12 ইন্টু বির মান 8 প্লাস বির মান 8 ইন্টু সির মান 8 প্লাস সির মান 8 ইন্টু এর মান 12 বর্গ মিটার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে, এখানে যা আছে আমরা তাই তুলব। 2 ব্র্যাকেটে 12 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 12 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল আমরা পাচ্ছি 512। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে লোহার পাইপটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে বলা হয়েছিল যে আয়তাকার যে ঘনবস্তুটি আছে এটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হলো। তো আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে একটি ফাঁপা বেলনাকার পাইপ যার ভিতরের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং বাইরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। ভিতরের ব্যাসার্ধকে যদি আমরা স্মল আর ধরি তাহলে আর ইকুয়াল লিখতে পারি 5 সেন্টিমিটার। তো যেহেতু এখানে আমাদের এই আয়তাকার ঘনবস্তুর আয়তন যত হবে বেলনাকার ফাঁপা পাইপের লোহার আয়তন ঠিক তত হবে। তো এই আয়তনটা যেহেতু ঘন মিটারে দেওয়া, তাহলে আমাদের এই ব্যাসার্ধটা এটাকে মিটার করে নিতে হবে, অর্থাৎ সেন্টিমিটারকে আমরা 100 দ্বারা যদি ভাগ দেই তাহলে সেটা মিটার হয়ে যাবে।
0.05 মিটার। আর বাইরের ব্যাসার্ধকে যদি আমরা ক্যাপিটাল আর ধরি, এটার মান হলো 6 সেন্টিমিটার, যেটা আমরা 100 দ্বারা ভাগ করলে পাবো 0.06 মিটার। আর এই লোহার পাইপের উচ্চতাকে আমরা ধরলাম 8 মিটার। আমরা জানি বেলনাকার আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। তো আমরা প্রথমে লিখব ধরি বেলনাকার পাইপের ভিতরের ব্যাসার্ধ, তো ভিতরের ব্যাসার্ধকে আমরা স্মল আর ধরব, এটা হলো 5 সেন্টিমিটার। তো এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব, তাহলে হবে মিটার, অর্থাৎ আমরা পাবো 0.05 মিটার। এরপরে বেলনাকার পাইপের বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল, এখানে দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো এটাকেও আমরা 100 দ্বারা ভাগ করে মিটার করে নেব, 0.06 মিটার। এরপরে লিখব যে এবং বেলনাকার পাইপের উচ্চতা ইকুয়াল 8 মিটার। তো এটার মান দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। এই যে লোহার পাইপটির উচ্চতা, এই উচ্চতাকে আমরা 8 ধরলাম। তো এখন আমরা লিখতে পারি যে সুতরাং বেলনাকার পাইপের লোহার আয়তন ইকুয়াল, তাহলে বাইরের যে আয়তন আছে সেই আয়তন থেকে ভিতরের ফাঁপা অংশের আয়তন যদি আমরা বাদ দেই, তাহলে লোহার আয়তন পাবো। এই বেলনাকার যে পাইপটা আছে এটা হলো ভিতরে ফাঁপা, তো বাইরের আয়তন থেকে ভিতরের ফাঁপা অংশের আয়তন বাদ দিলে আমরা লোহার আয়তন পেয়ে যাব। তো বাইরের আয়তন আমরা লিখব পাই ক্যাপিটাল আর তার স্কোয়ার ইন্টু এইচ মাইনাস ভিতরের ফাঁপা অংশের আয়তন পাই স্মল আর তার স্কোয়ার ইন্টু এইচ। তো এখান থেকে আমরা পাই এবং এইচ কমন নিতে পারি, তাহলে থাকে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ঘন মিটার। তো এখানে যদি আমরা মান বসিয়ে দেই, পাই এইচ ইন্টু ক্যাপিটাল আর এর মান হলো 0.06 তার স্কোয়ার মাইনাস স্মল আর হলো 0.05 তার স্কোয়ার ঘনমিটার। এখন এটা আমরা ক্যালকুলেশন করব, 0.06 স্কোয়ার মাইনাস 0.05 স্কোয়ার ইকুয়াল, তো এটা এখানে দেখাচ্ছে 1.1 ইন্টু 10⁻³ তো এরকম যদি আসে তাহলে আমাদের এটাকে নর্মাল করে নিতে হবে। এই ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা শিফট মুড যদি চাপি তাহলে যে 8 নম্বরে দেখাচ্ছে নর্ম অর্থাৎ নর্মাল, তো 8 চাপার পরে এখানে 1 আর 2 দেখাচ্ছে, তো আমাদের এখানে 2 দিতে হবে। তো 2 দিলে এই যে আমরা এখানে সাধারণ মানটা পাচ্ছি 0.0011। আর সাধারণ যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সেখানে মুড বাটন চাপতে থাকবো, যখন আমরা নর্মাল অপশনটা পাবো তো নর্মালের নিচে 3 থাকবে, আমরা 3 দেওয়ার পর 1 অথবা 2 আসবে, আমরা 2 দিব, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। তো এখানে আমরা পাচ্ছি পাই এইচ ইন্টু 0.0011 ঘনমিটার। তো এই যে লোহার আয়তন সেটা হলো আমাদের এই ঘনবস্তুটির আয়তনের সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পাই এইচ ইন্টু 0.0011 এটা সমান আমরা তাহলে লিখতে পারি 768। এরপর আমরা লিখব বা এইচ ইকুয়াল, তাহলে এখানে পাই গুণ অবস্থায় আছে এবং এই সংখ্যাটা গুণ অবস্থায় আছে, এই দুইটা নিচে চলে যাবে। 768 বাই নিচে হলো পাই ইন্টু 0.0011। তো এখন আমাদের এটা ভাগ করতে হবে। তো আমরা লিখব 768 ভাগ ব্র্যাকেটে আমরা নিচে যেটা আছে এটা লিখব পাই গুণন, তো পাইয়ের মান 3.1416, এটা আমরা লিখতে পারি, অথবা এখানে শিফট আর এই যে অ্যান্সার বাটনের পাশে যে বাটনটা এটা যদি আমরা চাপ দেই, এই যে এখানে পাই লেখা আছে, এই যে পাই উঠলো, তার সাথে ইন্টু 0.0011 ব্র্যাকেট ক্লোজ। এরপর যদি আমরা সমান দেই
তাহলে এখানে আমরা পাচ্ছি 2,22,238.18 মিটার। তাহলে এটা হলো পাইপের উচ্চতা। তাহলে সুতরাং নির্ণেয় পাইপের উচ্চতা এত মিটার প্রায়। তো এই প্রশ্নটার উদ্দীপকে যেহেতু আয়তনটা ঘন মিটারে দেওয়া ছিল, যার কারণে আমাদের অ্যান্সারটা এরকম আসলো। যদি আমাদের এই আয়তনটি ঘন সেন্টিমিটারে দেওয়া থাকতো তাহলে আমাদের অ্যান্সার কি হইতো আমরা সেটা এখন দেখব। সেক্ষেত্রে আমরা সবগুলো সেন্টিমিটারে রাখতাম, অর্থাৎ ভিতরের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, বাইরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, উচ্চতা আমরা ধরবো 8 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা লোহার আয়তন পেতাম, এখানে ক্যাপিটাল আর এর মান হলো 6 তার স্কোয়ার মাইনাস স্মল আর এর মান হলো 5 তার স্কোয়ার। এখানে তখন আমাদের হয়তো ঘন সেন্টিমিটার ইকুয়াল আমরা পেতাম, তাহলে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল 11। তাহলে এখানে আমরা পেতাম 11 পাই এইচ ঘন সেন্টিমিটার। তখন আমরা প্রশ্ন মতে লিখতে পারবো 11 পাই এইচ ইকুয়াল 768 বা এইচ ইকুয়াল, তাহলে এই যে 11 পাই এখানে গুণ অবস্থায় আছে, নিচে চলে যাবে 11 পাই। এখন এটাকে আমরা 11 পাই দ্বারা ভাগ করব। 768 ভাগ 11 পাই শিফট, তাহলে এই যে আমরা 11 পাই দ্বারা এখন যদি ভাগ করি 22.22, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসতো 22.22 সেন্টিমিটার প্রায়। তো তখন এটা অ্যান্সার হইতো। যেহেতু আমাদের এখানে আয়তন দেওয়া ছিল ঘনমিটারে, এজন্য আমরা যদি ঘনমিটারে করি এর আগে যেটা অ্যান্সার আসলো সেটা হবে। আর যদি এটা প্রশ্নে ভুল থেকে থাকে, অর্থাৎ এটা ঘন মিটার না হয়ে যদি ঘন সেন্টিমিটার হয়, তাহলে আমরা ঘন সেন্টিমিটার দিয়ে করলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার এটা আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।